ঝড়ের তীব্রতা কমে গেল, সেই সাথে সরে গেল ঘন কালো মেঘের দল। কিছুক্ষণের মধ্যেই আকাশের বুকে হেসে উঠল অর্ধেকটা চাঁদ। সেই মায়াবী চাঁদের আলোয় দেখতে পেলাম প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। পরনের উপর সুতায় সেলাই করা হালকা সবুজ রঙের চকচকে একটা রোব। চেহারাটা ছিল প্রায় স্বচ্ছ একটা নেকাবের পেছনে আড়াল করা। বুঝতে পারলাম সেটা এক তরুণীর মুখমণ্ডল। তার ত্বক ছিল শ্বেতাঙ্গদের মতো সফেদ। কাঁধের উপর লুটিয়েছিল ঘন কালো চুল। খোলা হাতের কবজিতে বাঁধা ছিল একটা মুক্তার ব্রেসলেট। একই রকম আরেকটা ছিল কনুইয়ের কাছে। আর মাথায় ছিল চকচকে একটা মুকুট। তবে সেটা কিসে বানানো বলতে পারবো না। পুরো দৃশ্যটা চিন্তা করুন একবার। প্রগাঢ় অন্ধকারের পটভূমিতে আমার সামনে দাঁড়িয়ে আছে এক অনিন্দ্য সুন্দর নারী মূর্তি। তাকে আগুনের আভায় তখন একই সাথে মনে হচ্ছিল রহস্যময় আর অত্যন্ত সুন্দর একজন। মানবীনা দেবী সেটা পরের প্রশ্ন। তবে মনে আছে প্রথমবার তাকে চোখের সামনে দেখে আমি দম আটকে ফেলেছিলাম। সে কে হতে পারে এই প্রশ্ন মনের মধ্যে আসা মাত্রই নিচের জনগণ তার জবাব দিল। সবাই একযোগে বলে উঠল, ইনগোয়ি ইনগোয়ি। ওদের মাঝে এই শব্দের অর্থ আত্মা বা দেবী। এবং প্রণামের ভঙ্গিতে মাটিতে শুয়ে পড়ল তারা। আর্কেলও দেখি বসা থেকে প্রায় উঠে দাঁড়িয়ে গেছে এবং ওর মুখ দিয়ে অস্পষ্টে বেরিয়ে আসে ছায়া বা এই জাতীয় কিছু একটা শব্দ। তখন আমার কি যেন মনে হলো। আমি আর্কেলের হাতে ধরলাম। সম্বিত ফিরে পেয়ে আবার বসে পড়ল সে। ইনগোয়ি তখন পূর্ণ দৃষ্টিতে তাকালো কুম্পানার দিকে। সে দাঁড়িয়েছিল ইনগোয়ির সামনে একটু বাম দিক ঘেঁষে। মৃদু মিষ্টি কণ্ঠে কথা বলা শুরু করলো কুম্পানা। তবে ওদের বাতচিতকে সেফ কথা না বলে বরং বলা উচিত সুরেলা ও আন্তরিক কণ্ঠের। কি বলবো, অনেকটা কবিতার মতো অপার্থিব একটা ব্যাপার। কিন্তু ওই মহিলার কণ্ঠটা মনে হচ্ছিল স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠ নয়। সম্মোহনের ঘোরে চলে গেলে কখনো কখনো কণ্ঠস্বর যেমন রুক্ষ হয়ে যায়, তখন তার কণ্ঠও ছিল তেমন। তবে সেটা এমন অপার্থিব ছিল যে কিভাবে বোঝাবো নিজেই বুঝতে পারছি না। প্রথমবার তার কণ্ঠের তীব্র কঠোরতা আমার মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল এই শ্বেতাঙ্গিনী কোনো অশুভ জাদুর বাঁধনে বাঁধা পড়ে আছে। অন্তত তার উপস্থিতিতে পার্থিব তো কোনো মতেই মনে হচ্ছিল না। হ্যান্সেরও ছিল একই মত। ও আমার কানে ফিসফিস করে বলল, বাস, এর কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, নয়তো ও আপনাকে সাদা ইঁদুরের চেয়েও বড় জাদুর মায়ায় আটকে ফেলবে। ও কোনো মানুষ না বাস, ও হচ্ছে ভূত। হ্যাঁ বাস, ভূত না। হ্যাঁ বাস, শুধু ভূত না, ও ভূতদের রানী। হ্যান্সকে কোনোই দিয়ে গুঁতো মারলাম, অর্থাৎ থামতে বলেছি। তবে এ মহিলাটা আমাকে সাদা ইঁদুরের কথা মনে করিয়ে দিচ্ছিল। যদিও সে ছিল আরও লম্বা ও শক্তিশালী শারীরিক কাঠামোর অধিকারী। হয়তোবা ওর দুই বোন, হয়তোবা ওরা দুই বোন, কি জানি। ঠিক তখন মহিলাটি কথা বলে উঠল। বলল, আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছি। এসেছি সেখান থেকে যেখানে পানির উপর আমি থাকি আমার সঙ্গিনী কুমারীদের নিয়ে, এবং সেখানে কখনো কোনো পুরুষের পা পড়েনি। পুরোহিতদের প্রার্থনা আমার কাছে বয়ে নিয়ে গিয়েছিল আমার দূত। আর তোমাদের মাঝে তৈরি হওয়া প্রশ্ন সম্বন্ধ জানি আমি, তাই সব সমক্ষে এসেছি সেই প্রশ্নের জবাব দিতে, যাতে আমার এবং আমি যার সেবা করি তার ইচ্ছা সবাই জানতে পারে। সেই জন যে ছায়ার উপর অন্যায় এবং পাপ করেছে। কেনেকির দিকে হাতের ছোট রাজদণ্ডের মতো জিনিসটা তাক করে সে বলল, তাকে এ দেশ থেকে বের করে দেয়া হয়েছিল। এতদিনে সে এসেছে পুরানো রীতি অনুযায়ী তার দায়িত্ব ও অধিকার বুঝে নিতে, এবং এসেছে ছায়াকে বিয়ে করতে। তারপর আর্কেলের দিকে তার হাতের দণ্ডটা তাক করে বলল, এ লোক এসেছে বহুদূরের এক দেশ থেকে, কিন্তু এই গোপন দেশের নিয়ম সে ভেঙেছে। ফলে শাস্তি হিসেবে অনেক দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে। এরপর সে আমার দিকে তার দণ্ড তাক করে বলল, এই লোকও
মতো ভাগ্যের ডাকে এসেছে এই দেশে। সে এই সাদা লটকে আমার শত্রু আবান্দাদের হাত থেকে উদ্ধার করেছে। কথা ছিল কেনেকি হবে এ দেশের লোকদের সর্দার, ছায়ার আশ্রয়। কিন্তু সে এই সাদা লটকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করে এবং সাদা লট তাকে মাটিতে আছড়ে ফেলে। তখন সে নিজের জান বাঁচাতে আমার নামে শপথ নেয়। সেই শপথ বাক্যে সে বলে সে নিজের প্রাণবায়ু চলে যেতে দেওয়ার বদলে সে নিজের সব অধিকার, দায়িত্ব ও ক্ষমতা এই সাদা লর্ড ভবগুরের হাতে সমর্পণ করছে। কাজেই সে কেনেকিকে হত্যা না করে বাঁচিয়ে রাখে এবং সর্দারির দাবিদার কেনেকি হয়ে যায় ওই ভবগুরের দাস। এখন তোমাদের পাঠানো সংবাদ আমাকে বলছে সে শপথ প্রত্যাখ্যান করছে আর বলছে এই জাতির উপর সর্দারি তারই পাওনা। সেই সাথে দাবি করছে পবিত্র স্ত্রী ও পুরোহিত আর আমার প্রজাগণ। এই কি সমস্ত ঘটনা নয়? হ্যাঁ, এটাই ঘটনা, সবাই একতালে বলল। এমনকি কেনেকিও তাতে সম্মতি দিল। সে তারপর কোম্পানার দিকে তাকালো, যেভাবে মঞ্চে একজন অভিনেতা তার পম্পটারের দিকে তাকায়। তারপর যেন খেই খুঁজে পেয়ে সে আবার শুরু করলো। আমি তার কণ্ঠ ন্যায় বিচারের রায় ঘোষণা করছি। শুনে নাও, আমি যেখানে বাস করি সেখানে রাখা এক গোপন বইতে এক গোপন ঘটনা লিপিবদ্ধ করা আছে। তাতে বলা আছে বহু বহু বছর আগে একবার ছায়ার প্রভু হিসেবে যে নির্ধারিত হয়েছিল সে আরেকজনকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু তাতে সে সফল হয়নি। তখন সে তার নিজের জীবনের বিনিময়ে তার দায়িত্ব, অধিকার ও ক্ষমতা অপরজনকে দিয়ে দেয়। সেই সাথে দেয় তখনকার ছায়াকে নিজের করে নেয়ার অধিকার। তারপরই তাদের মধ্যে বেজে ওঠে ভয়াবহ যুদ্ধের ডামাডোল। সেই যুদ্ধের মধ্য দিয়েই তারা বিভক্ত হয়ে যায় দুই জাতিতে। আজ পর্যন্ত তারা আছে সেভাবেই। তখন যেমন হয়েছিল এবারও তাই হয়েছে। তাহলে পরিণতিও হোক তেমনই। আমি তার কণ্ঠ ঘোষণা করছি কেনাকি যে অন্তর থেকেই এক্ষুনি সে আর দাবান্দাদের সর্দার নয় এবং সে আর কখনোই ছায়ার ঢাল হতে পারবে না। আমি ঘোষণা করছি তার সর্দারি হস্তান্তরিত হয়েছে এই ভবগুরের লর্ডের হাতে, যাকে সে খুন করতে চেয়েছিল। সেই সাথে ছায়াকে পাওয়ার অধিকারও অর্পিত হচ্ছে তার হাতে। তার কণ্ঠ বলে দিয়েছে যা নির্ধারিত হয়েছে স্বর্গে। এই ঘোষণা কি তোমরা পুরোহিত, মন্ত্রী সকল ও জনগণ গ্রহণ করছো? রহস্যময় কণ্ঠে প্রশ্নটা তুলে নীরব হয়ে গেল সে। সাথে সাথে শত কণ্ঠে উত্তর ভেসে এলো, রায় মেনে নেওয়া হয়েছে। তখন অন্ধকার থেকে একজন পুরোহিত বলে উঠল, কেনেকি ছায়াকে ডেকেছিল এই ঘটনার ন্যায্য বিচার করে রায় দিতে। তিনি এসেছেন ও রায় দিয়েছেন ওরাকলের কণ্ঠে। সুতরাং এ ঘটনার এখানেই সমাপ্তি। না, কিছুই শেষ হয়নি, বরং শুরু হয়েছে মাত্র। চিৎকার করে বলল কেনেকি, তোমরা যারা ছায়াকে জাদু করেছ তোমাদের উপর আর তোমাদের আত্মার উপর অভিশাপ নেমে আসবে, যুদ্ধের অভিশাপ। কিন্তু ওর কণ্ঠ তখন হঠাৎ রুদ্ধ হয়ে গেল। বুঝতে পারলাম না কেন। সম্ভবত গার্ডেরা ওর গলায় বর্ষা ধরে থামতে বাধ্য করেছে। আর রহস্যময়ী সেই মহিলাও ওর কথা শুনেছে বলে মনে হয়নি। সে শীতল কণ্ঠে আরেকবার কথা বলে উঠল। শুনে তখন মনে হচ্ছিল সেফ মুখস্থ কথা আউড়ে গেল। সে বলল, এগিয়ে এসো ও ভবগুরে লর্ড, এসো আমাকে সম্মান জানাতে আর আমার হাত থেকে এ এলাকার শাসন করার ভার ও পবিত্র লেক রক্ষা করার দায়িত্ব নিতে। আর যদি চাও তাহলে নিজেকে তুলে দাও আমার হাতে। তাহলে পবিত্র শপথের মধ্য দিয়ে আমিও নিজেকে তুলে দেব তোমার হাতে। জেনে রেখো ও ভবগুরে, এর মধ্য দিয়ে তোমার কাছে যাবে মহাবিপদ আর মৃত্যুর প্রবল ঝুঁকি। তোমার পাশে থাকা লোকটা যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল সে সত্যি কথাই বলেছে। যুদ্ধ আসন্ন, কিন্তু সেই যুদ্ধের কী ফল হবে তা আমিও জানি না। হয়তো ওর মধ্যে তুমি শুধু ক্ষতি আর হারানোর বেদনা ছাড়া আর কিছুই পাবে না। এখন বেছে নাও কি করবে।
বেছে নিয়েছি, বলল আর্কেল। কোনো সাহায্য ছাড়া সে তখনও দাঁড়াতে পারে না। আমাকে বলল সাহায্য করুন। তারপর আমার সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেদির দিকে এগিয়ে গেল। সামান্য একটু জায়গা, কিন্তু আমার মনে হচ্ছিল অনেক দূরের পথ। হয়তো তার সমস্ত ওজন আমার উপর ছিল সে কারণে, অথবা হয়তো সমস্ত নারী পুরুষ নির্নিমেষ তাকিয়েছিল আমার দিকে। তাতেই আমার সব শক্তি চলে গিয়েছিল। বিশাল দেহে আর্কেল বেদির সামনে গিয়ে হাঁটুর উপর বসে পড়ল। ওখানে দাঁড়িয়েছিল সেই দেবী। তখনই প্রথমবারের মতো কাছ থেকে তাকে দেখতে পাই। তবুও পুরোপুরি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কারণ সে দাঁড়িয়েছিল আগুনের দিকে পিঠ দিয়ে। তার চেহারাটা ছিল আসলেই দারুণ সুন্দর। বাঁকা ঠোঁট, বড় বড় কালো চোখ, চকচকে পালিশ করা আইভরির মতো শুভতা তার চেহারায় যেন দীপ্তি ছড়াচ্ছিল। আর মুকুটের নিচ থেকে লুটিয়ে পড়া চুল, সবই ছিল অত্যন্ত সুন্দর, নিখুঁত, রমণীয়। তার গোটা অবয়ব থেকে একই সাথে ফুটে বেরোচ্ছিল নারীত্বের দীপ্তি আর প্রজ্ঞার ছটা, যেন তার জন্মই হয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্যে। তার চকচকে রূপটা কী দিয়ে বানানো হয়েছিল আমার জানা নেই। অমন কিছু শুধু স্বপ্নেই দেখা সম্ভব, আমাদের বাস্তব পৃথিবীতে নয়। কে বা কী হতে পারে এই নারীর স্বরূপ? কোথা থেকেই বা এদেশে তার আগমন? সে কি আরব না মিশরীয়, নাকি পূবের কোনো দেশ থেকে তার পূর্বপুরুষ এসেছিল এদেশে? জানি না, কখনো জানতেও পারিনি। তবে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, বাহ্যিকভাবে সে যাই হোক, মনের ভেতর সে ছিল একদম নির্ভেজাল একটা মানুষ। সেও তার সামনে ঝুঁকে থাকা আর্কেলের দিকে ঝুঁকে আসে। তখন তার চেহারায় যে আলোটা দেখেছিলাম, সেটা পূজারীকে দেবীর স্বাগত জানানোর মতো ছিল না, বরং ছিল ভালোবাসার পাত্রকে বহুদিন পর খুঁজে পাওয়ায় প্রেমিকার আবেগঘন আন্তরিক স্বাগত জানানোর মতো। তার ঠোঁট কাঁপছিল, চোখের কোণে জমা হয়েছিল আনন্দাশ্রু। সে এমনভাবে হাত বাড়াতে যাচ্ছিল যেন তখনই আর্কেলকে সে বুকে টেনে নেবে। কিন্তু যেই মনে পড়ল যে শত শত চোখ তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে নিজেকে সামলে নেয় সে। কোনো সন্দেহ নেই, এই লোকটাই তার আসল ভালোবাসার পাত্র। তার সব কিছু, কোনো সন্দেহই নেই। যথেষ্ট চেষ্টা করে সে নিজেকে সামলে নিয়ে আবার কথা বলা শুরু করে। তবে এবার তার কণ্ঠ ছিল ইনগোয়ির হয়ে কথা বলার সময়ের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত, অনেক সজীব। দুবারের কণ্ঠের পার্থক্য এত বেশি যে সামনে থেকে না দেখলে ভাবতাম নিশ্চয়ই দুবারে দুজন কথা বলেছে। সে জিজ্ঞেস করলো, তুমি কি আমার লোকদের নেতৃত্ব গ্রহণ করছো? ও ভবগুরে লর্ড। গতানুগতিক ও আনুষ্ঠানিকতা পূর্ণ কথা। হয়তো এমনটা করা তাদের ঐতিহ্যের অংশ। সাথে জিজ্ঞেস করলো, ও ভবগুরে, আমি লেকের অধিবাসী, ইনগোয়ির পুরোহিত ও দাবান্দাদের ওরাকল। আমার প্রতি তুমি কি যথাযথ আচরণ আর সম্মান করবে? করব, ও ছায়া, জবাবে আর্কেল বলল। সেই সাথে তার রোবের সামনের অংশ বা পায়ে চুমো খাওয়ার জন্য মাথা নিচু করতে শুরু করে। ছায়া তখন একদম নিচু স্বরে বলে, পায়ে নয়, হাতে। কথাটা শুধু আমি আর আর্কেল ছাড়া কেউ শোনেনি। আর্কেল তার হাতটা নিজের হাতে নিয়ে তাতে আলতো করে একবার চুমো খায়। তারপর ছায়া তার হাতের দণ্ডটা দিয়ে আর্কেলকে দুবার স্পর্শ করে। একবার তার শ্রদ্ধা গ্রহণ করা হয়েছে সে হিসেবে, আরেকবার তার হাতে সমস্ত কর্তৃত্ব তুলে দেয়া হয়েছে সেই হিসেবে। তারপর সে তৃতীয়বারের মতো কথা বলে, তুমি কি প্রতিজ্ঞা করছো যে অর্পিত সময়কাল পর্যন্ত তুমি ছায়াকে রক্ষা করবে, আর সময় হয়ে গেলে তার সাথে রওনা হবে ভাগ্য নির্ধারিত পথে? কথাগুলো সে জোরালো গলায় বলল যাতে সবাই শুনতে পায়। কিন্তু বলা শেষ হওয়ার সাথে সাথে সে আবার নিচু গলায় প্রায় ফিসফিসিয়ে বলল, উত্তর দেওয়ার আগে আরেকবার চিন্তা করে নাও ও প্রিয়। আমাদের রহস্য সম্বন্ধে তুমি জানো, আরও জানো সময়ের বাধা পার করে বাতাস আর শূন্যতার মধ্য দিয়ে কথা বলেছিল
আমাদের আত্মা। তবুও মনে রেখো, আমি এ জাতির বা এদেশের কেউ নই, বরং আমি প্রতিজ্ঞাপূর্ণ ও গোপন জ্ঞানের অধিকারী এক আগন্তুক। হয়তো মনে হতে পারে আমাকে তুমি বুঝতে পারছো না, এবং জেনে রেখো আমার সময় এখানে খুবই কম। এদেশের আইন হচ্ছে আমি যখন মারা যাব তখন আমার সাথে তোমাকেও মারা যেতে হবে, যাতে আমরা একসাথে অন্য জীবনের পথে চলা শুরু করতে পারি। হয়তো এগুলো তোমার বিশ্বাস হবে না, তাছাড়া এখানে বিপদের সংখ্যাও কম নয়। হতে পারে কখনোই তুমি আমাকে নিজের করে পাবে না। কাজেই বুঝে নাও, একবার যদি এ বাঁধনে বাধা পড়ো, তাহলে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো তলোয়ারই এই বাঁধন কাটতে পারবে না। বুঝেছি, বলল আর্কেল, এবং বলল, হয়তো এমন হবে যে মাত্র 1 ঘন্টার জন্য তোমাকে পাবো। যদি তেমনটাই ভাগ্যে লেখা থাকে তাহলে তাই হোক। ইতিমধ্যেই অনেক ঝুঁকি নিয়ে ফেলেছি, তাতে আরও একটু বেশি যোগ হলে তেমন কিছু আসবে যাবে না। তোমাকে ভালোবেসেছি, সেজন্য যদি মরতেও হয় তাহলে তাই সই, মরবো আমি। মেয়েটাকে দেখলাম রীতিমতো কাঁদছে, তবে এটা ভয় নয়, বরং ছিল পরম কাঙ্ক্ষিত জনকে নিজের করে পাওয়ার আনন্দের প্রকাশ, বা হয়তো ছিল দুশ্চিন্তা থেকে মুক্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তারপর সে বলল, তাহলে তাই হোক, শপথ নাও। তখন উচ্চকণ্ঠে আর্কেল বলল, আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করছি। তুমি কি নিজেকে আমার হাতে সমর্পণ করছো? সে বলল, আমিও শপথ করছি। কিন্তু আর কিছু বলার সুযোগ সে পেল না, কারণ কেনেকি তখন চিতার মতো লাফিয়ে উঠেছে। আমরা সবাই যখন অনুষ্ঠানের দিকে মনোযোগ দিয়ে রেখেছি তখন সে চুপি চুপি গার্ডদের কাছ থেকে দূরে সরে গেছে। হয়তো ভেবেছিল নিচের লোকদের মধ্যে তার বন্ধু বান্ধব আছে, তাদের সহায়তায় ছায়াকে সে তুলে নিয়ে যাবে, অথবা সে হয়তো ছায়াকে মেরে ফেলার কথা ভেবেছিল, কারণ যাকে সে পাবে না তাকে অন্য পুরুষের হাতে চলে যেতে দেখার চেয়ে হয়তো সেটাই ওর কাছে চেয়েও বলে মনে হয়েছিল। সব কিছুই খুব দ্রুত ঘটতে থাকলো। লজ্জার মাথা খেয়ে বলছি, আমি তখন কিছুই করতে পারিনি। বিস্ময়বোধ তখন আমাকে অসাড় করে ফেলে। সম্বিত ফিরে পেতে পেতে যা হওয়ার হয়ে গেছে। পুরোহিতেরাও কিছু করতে পারেনি, তারাও আমার মতো বিস্ময়ে পঙ্গু হয়ে গিয়েছিল। আর্কেল ছিল হাঁটু গেড়ে বসা, বেচারা কারো সাহায্য ছাড়া তখনও উঠতেই পারে না। কাজেই ও নড়ে ওঠারও আগে সব ঘটে গেছে। শুধু মনে হলো বেদির উপর পাশ থেকে কয়েকজন তরুণীকে নড়ে উঠতে দেখলাম। হয়তো তারা ছিল ছায়ার কুমারী সঙ্গীরা, ঠিক জানি না, কারণ আগুনের আলোয় যতটুকু চোখে পড়ে তাতে ওদেরকে মনে হয়েছিল কল্পনা থেকে উঠে আসা কিছু অবয়ব। আলোর একটা ঝলকের মতো তারা এলো, কিন্তু কি করলো তা বোঝার আগেই গায়েব হয়ে গেল। আবার কি দেখেছি ঠিক বুঝতে পারলাম না। চোখের কোণ দিয়ে দেখা মেয়েগুলো আসলেই বাস্তব সত্তা ছিল, নাকি ছিল সেফ সাদা কোনো পাখির ডানা ঝাপটানি, তাও ভালোভাবে বুঝতে পারিনি। এসব কিছু যখন ভাবছি বা দেখছি তখনও কেনেকি ছায়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। স্পষ্টই কেনেকিকে তার দিকে এগিয়ে আসতে দেখেছিল সে। আতঙ্কে ছোট একটা চিৎকারও তার মুখ থেকে বের হয়ে আসে, কিন্তু সাথে সাথেই কিছু একটা পরিবর্তন আসে তার ভেতর। আতঙ্কিত চেহারাটা অন্যরকম হয়ে যায় তখন। ভীতির বদলে তার চেহারায় ফুটে ওঠে সাহসী, গম্ভীর, রাজকীয় ও দীপ্ত একটা ভাব। প্রচণ্ড রাগ যেন শীতল বাষ্প হয়ে উঠতে শুরু করে তার সমগ্র অস্তিত্ব থেকে। হাতের দণ্ডটা তুলে ধরে কেনেকের দিকে তাক করে সে বলে, অভিশপ্ত। কেনেকের উপর শব্দটার প্রতিক্রিয়া হয়েছিল, নাকি ছায়ার হঠাৎ এমন পরিবর্তন দেখে সে চমকে গিয়েছিল, নাকি দুটো মিলেই কেনেকির ভিতর কিছু করেছিল বলতে পারবো না। মনে আছে নিশ্চয় কেনেকির আগ্রাসনটাকে চিতাবাঘের মসৃণ গতির সাথে তুলনা করেছিলাম, কিন্তু এমন একটা জানোয়ারকে কখনো এক গুলিতে জায়গার উপর থেকে থেমে যেতে দেখেছেন? যে গুলিটা ওটাকে মেরে ফেলেনি, কিন্তু তার নার্ভাস সিস্টেমকে এমনভাবে আহত করেছে ওটা অবশ হয়ে গেছে এবং মুহূর্তেই সাহস হারিয়ে পেছন ফিরে ছুট লাগিয়েছে। এমনটা যদি দেখে থাকেন তাহলে কেনেকির অবস্থাটা ভালোভাবে বুঝতে পারবেন।
জায়গার উপর জমে যেতে চাইলেও গতির তোরে আরও দু এক পা এগিয়ে আসে কেনেকি। মনে হয়েছিল তার আকার যেন একটু ছোট হয়ে গেছে। হতে পারে ভয়ে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ায় তাকে অমন দেখাচ্ছিল। সাথে সাথে আতঙ্কিত স্বরে একটা চিৎকার দিয়ে ঘুরেই দমকা বাতাসের মতো সিঁড়ি বেয়ে নেমে গেল এবং মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল অন্ধকারের ভেতর। মনে হলো কিছু একটা তার পেছনে ধাওয়া করে গেল, তবে আমি পুরোপুরি নিশ্চিত নই। শুধু মনে হলো সাদা কুয়াশার মধ্যে গায়েব হয়ে গেল অথবা হয়তো একটু আগে যাদের কথা বলেছিলাম তারাই ওকে ধাওয়া করেছে। ওদের সাদা আলখেল্লায় হয়তো মনে হয়েছে কুয়াশা বলে। সত্যি বলতে আমি খুব ভালো করে লক্ষ্য করিনি, কারণ আর্কেল ততক্ষণে নিজের পায়ের উপর দাঁড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করেছে। ওকে সাহায্য করতে ঘুরে দাঁড়াতেই দেখি সেই ছায়া নামের মহিলাটা আর সেখানে নেই। কোথায় গেল সে জানতে চাইলাম আমি। জানি না, মনে হলো কতগুলো মেয়ে তাকে তুলে নিয়ে গেল, তবে শপথ করে বলতে পারবো না অত ঝামেলার মধ্যে খেয়াল করতে পারিনি। বিচার সভা শেষ, সবাই ছড়িয়ে পড়তে শুরু করেছে। গুম্পানা ও অন্যরা পথ দেখিয়ে নিচে নামিয়ে আনে আমাদের। স্বভাবতই আর্কেল তখন চাইছিল ছায়ার কাছে যেতে, কিন্তু সেই অনুমতি ছিল না। সুতরাং সেও অভিযোগ করে চলছিল। সিঁড়ির নিচে পৌঁছে আলাদা করে ফেলা হলো আমাদের। আর্কেলকে কোথায় নিয়ে যাওয়া হলো জানি না, তবে আমাকে নেওয়া হলো পুরনো সেই অতিথি ভবনটাতেই। যাওয়ার সময় আর্কেল বলে যায়, কালকে দেখা হবে আবার। উত্তরে বলি, আমিও তাই আশা রাখি। কাপড় ছাড়তে শুরু করেছি, তখন হ্যান্স বলল, বাস, লালসার বাসকে আমান্দাদের ধরতে না পারাটা খারাপই হয়েছে মনে হয়। কেন? তা কেন হবে? দুটো কারণে বাস। তিনি ওদের হাতে মারা পড়লে মাকড়সার জালে আটকা প্রজাপতির মতো আমাদেরও আর এদের জালে ফাঁসতে হতো না। আপনি তো মাকড়সাদের স্বভাব জানেন। ওরা যখন প্রজাপতিকে কামড় দেয় তখন বেচারা দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ অজ্ঞান হয়ে থাকে। অন্তত যতদিন পর্যন্ত মাকড়সাটা প্রজাপতিটাকে খেতে না চায় ততদিন ওভাবেই রেখে দেয়। প্রজাপতিটাকেও ততদিন পর্যন্ত সুখী দেখায় বাস। কিন্তু খাওয়া শুরু হলেই সুখ পালায়। তখন ওটা উঠতে চাইলেও আর উঠতে পারে না, কারণ ততদিনে তার পাখা চলে গেছে মাকড়সার পেটে। যা হোক, আমার মনে হচ্ছে লাল সার বাসের সাথেও এমনটাই হতে যাচ্ছে। রং চঙে মাকড়সাটা লাল সার বাসকে পেয়ে বসেছে আর তার রং দেখিয়ে মাতালও করে দিয়েছে। সে এখন খুব সুখী। বেচারা জানেও না যে তার ডানা দুটো কাটা পড়েছে। অন্তত ঘুম থেকে জেগে না ওঠা পর্যন্ত সে টেরও পাবে না। এটাই হচ্ছে প্রথম কারণ। বরাবরের মতোই ভাবছিলাম হ্যান্সের কথায় যুক্তি আছে। বেটা আসলেই মাথায় ঘিলু রাখে। সন্দেহ নেই আর্কেল আসলেই একটা দুষ্টচক্রে ফেসে গেছে। আর কি ভাগ্য দেখুন, সম্ভ্রান্ত বংশের সুশিক্ষিত খ্রিস্টান একটা ছেলে, যে কিনা গিয়ে পড়েছে এক রহস্যময়ীর ভালোবাসার মায়াজালে। হয়তো একদিন সে তাকে বিয়েও করবে। একে বিয়ে করে নিজের দেশে নিয়ে যেতে পারলেও না হয় বলতাম একটা শুভ সমাপ্তি এসেছে, কিন্তু তাও হবার নয়, কারণ ওই মহিলা এই লেক ছেড়ে কোথাও যেতে পারবে না, এবং যেহেতু শপথ নেওয়া হয়ে গেছে কাজেই আর্কেলও পারবে না। আমৃত্যু তাকে এখানেই থাকতে হবে এবং সর্দারি করতে হবে এই আধা সভ্যদের। শেষ পর্যন্ত এখানেই পরিসমাপ্তি ঘটবে তার জীবনের। তার উপর বিয়ের পণ হিসেবে সে নিয়েছে দারুণ বিপজ্জনক আর সন্দেহজনক কিছু কুসংস্কার। শুধু একটা ব্যাপারেই নিশ্চিত হতে পেরেছি যে তারা দুজন মৃত্যুর মধ্য দিয়ে অনন্তকালের জন্য পরস্পরের হবে, এবং মৃত্যু আসবেও নাকি খুব শীঘ্রই। হয়তো ও বলবে যে তাকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল। তাছাড়া এত দামি একজনকে পেতে গেলে কিছু মূল্য তো দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার সময় নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে চিন্তাভাবনা করার মতো অবস্থায় সে ছিল না। এবং যেহেতু আমি তারই স্বজাতি আর দিন দুনিয়ার হাল হকিকত সম্বন্ধে অল্প বিস্তর জানা আছে আমার, তাই ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছিলাম না।
হ্যান্সের মন্তব্য শুনে আমার মনে এসব চিন্তা আসছিল, কিন্তু ওকে কিছু বলিনি। তারপর দ্বিতীয় কারণটা জানতে চাইলাম। দ্বিতীয় কারণটা হচ্ছে বাস। লাল সার বাস কোনোভাবে এখান থেকে বের হলে তার বদলে হয়তো বেছে নেওয়া হবে আপনাকে। বলতেই হচ্ছে বাস যে এটা হবেই, কারণ কেনেকি তাকে মেরে ফেলবেই, অথবা ওই পুরোহিতেরাও তার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ভালো বলেছ, কিন্তু তারপর কি? প্রশ্ন করলাম আমি। তারপর আর কি? আপনারা সুখী দম্পতির মতো এই দ্বীপ ঘিরে ঘর বাঁধবেন। তারপর খুঁজে বের করবেন কোথায় ওরা ওদের সোনাদানা রেখেছে। আমি জানতে পেরেছি ওই দ্বীপে অনেক স্বর্ণ আর মূল্যবান সম্পত্তি রাখা আছে, যদিও এখানকার বোকাগুলো সেগুলো ভুলেও ব্যবহার করে না, ভাবে ওসব মহা পবিত্র প্রাচীন ধন সম্পদ। মনে হয় ওগুলো সেখানে আছে শত শত বছর ধরে, এমনকি 1000 বছর হওয়াও বিচিত্র নয়। ভালোই বলেছ। ধরো আমি সেই সম্পদ খুঁজে পেলাম, তারপর কি হবে? তারপর আর কি বাস? খাঁচা খালি রেখে পাখি ভাগবে, মানে আপনি পালাবেন। মনে হতে পারে ব্যাপারটা কঠিন, কিন্তু আপনার জন্য হ্যান্স যে কোনো কিছু করতে প্রস্তুত। পুরোহিতদের সবসময়ই কিনে নেওয়া যায়, তেমনই কেনা যায় শপথও। তারপর লাফিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল, আপনার আমার মতো ভালো খ্রিস্টানের এসব পুরোহিত নিয়ে মোটেও ভয় নেই, কারণ জানেনই তো বাস, ওদের সব কিছুই শয়তান নিয়ে। কাজেই ওই ধন রত্নগুলো নিয়ে যেতে পারলে আমাদের বাকি জীবনটা সুখেই কাটবে। কিন্তু বাস, দীর্ঘশ্বাস ফেলে ও বলল, যা বললাম তা অলীক স্বপ্ন ছাড়া আর কিছু না, কারণ লাল সার বাস আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। এ পর্যায়ে আবার তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। বলল, তবে যদি তার সাথে একটা সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে অবশ্য ব্যাপারটা ভিন্ন হয়ে যায়। সে যা যা আনতে পারবে তার ন্যায্য ভাগ সে অবশ্যই পাবে। আমি ওর সাথে কোনো তর্ক করলাম না, কারণ ওর নীতিবোধ এমন পর্যায়ে যে ওই বিষয়ে কথা বলাই বাতুলতা। তাই শুধু বললাম, এই এলাকা থেকে শুধু চামড়াটা আস্ত নিয়ে ফিরতে পারলেই আমি খুশি হব। ধন রত্নের দরকার নেই। যুদ্ধের কথা বলছিল ওরা, সেটা তোমার কানে যায়নি নাকি? গেছে বাস। সেই প্রথম থেকেই তো ওই গান গেয়ে আসছিল কেনে কি পেশাটা। যুদ্ধের জন্যই তো ও আপনাকে এখানে নিয়ে এসেছে। যুদ্ধে তো দাবান্দাদের কোনো চান্সই দেখছি না, এরা সংখ্যায় অতি নগণ্য। হ্যাঁ বাস, যদি বর্ষায় বর্ষায় যুদ্ধ হয় তাহলে আপনার কথাই ফলবে, কিন্তু বাস এরা বর্ষার জোরে বিশ্বাস করে না, বিশ্বাস করে জাদুর শক্তিতে, আর এদের সেটা আছেও অনেক। দেখেননি বাস, ইনগোয়ের অভিশাপ কিভাবে কেনেকির উপর আসর করেছিল? তখন মনে হয়েছিল অভিশাপটা ওর পেটে কড়া একটা লাথি মেরেছে। ও তো সাথে সাথেই কুকড়ে ছোট হয়ে গেল, শেষে পালিয়ে বেঁচেছে। অথচ তার এক মুহূর্ত আগেও ও চাইছিল ছায়াকে তুলে নিয়ে যেতে। নিচে ওর বন্ধু বান্ধবের সংখ্যাও কম ছিল না, কিন্তু ইনগোয়ের সামনে সবাই মাথা নামিয়েছে। ওটাই হলো বাস, জাদু। উত্তর দিলাম, তোমার অমন মনে হলেও আমার মনে হয় ও অমনটা করেছে তার অপরাধবোধ আর ভয় থেকে। কিন্তু কেনেকির ব্যাপারটা আমার কাছে পুরোপুরি স্পষ্ট না। ওকে এখানকার লোকেরা এত ঘৃণা করে কেন? আর ঘৃণাই যদি করে, তাহলে এখানে নিয়ে আসার দরকার ছিল কি? আর সাদা ইঁদুরি বা তাকে উদ্ধার করার জন্য আমাদের অমন করে চেপে ধরলো কেন? ওহ বাস, অনেক কারণ আছে। কারণ ওই ছিল সে যাকে সর্দার হতে হবে, অন্য কেউ তার জায়গায় বসতে পারতো না, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে ও ছাড়া আর কেউ আপনাকে পথ দেখিয়ে এদেশে নিয়ে আসতে পারতো না। ওদের দেবী কেনেকিকে ফিরে আসার হুকুম দিয়েছিল, আর বলেছিল সাথে আপনাকেও নিয়ে আসতে। সম্ভবত এর সাথে কোনো ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপার স্যাপার জড়িত। তবে আসল কথা হচ্ছে, এই রহস্যময় ভৌতিক মানুষগুলোর মনে আসলেই কি চলছে তা কখনোই বুঝতে পারবেন না। আমারও তাই মনে হয়েছে। তবে ভাবছি কেনেকি কি এখনও জীবিত আছে, নাকি ও তারার দেশে রওনা হয়ে গেছে। আমার মনে হয় বাস ও এখনও জীবিত। আমি নিশ্চিত নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুদের সহায়তায়
ও অবশ্যই পালাতে পেরেছিল। তবে ভয় যেটা করছি তা হলো এই রানী ছায়ার অভিশাপও তার সাথে গেছে। স্পষ্ট দেখেছি সাদা পেঁচার মতো কিছু জিনিস ওর পিছু ধাওয়া করে গেছে। মনে হয় কয়েকদিনের মধ্যেই কিনাকির ব্যাপারে অনেক কিছু শুনতে আর জানতে পারবো। বরাবরের মতোই সেবারও হ্যান্সের কথাই শেষে গিয়ে ফলেছিল। 15 লেকমন ও বন। ঘটনাবহুল সেই রাতের পর দাবান্দা শহরে একেবারে নিরুপদ্রব 10টা দিন কাটাই। উল্লেখযোগ্য তেমন কিছুই সে সময়ের মধ্যে ঘটেনি। লম্বা যাত্রার পর এই বিশ্রাম দারুণ কাজে এসেছিল। জায়গাটা যদিও ছিল বেশ গরম, তবুও মোটের উপর ভালোই বলা চলে। এই দাবান্দা ও তাদের শত্রু আবান্দাদের সম্বন্ধে যতটা সম্ভব জেনে নিতে চাইছিলাম, কিন্তু খুব বেশি কিছু জানতে পারিনি। এ সময়টাতে কোম্পানা ও কাউন্সিলের অন্যান্য সদস্যরা প্রায়ই আসতো আমার সাথে কথা বলতেও তারা মন খুলে। কিন্তু যখনই আমি ওদের কথার যুক্তির অংশটুকু বের করতে যেতাম, সাথে সাথে আলোচনা সংক্ষিপ্ত অথবা শেষ হয়ে যেত। ওরা আমাকে জানিয়েছিল যে নিজেকে অদৃশ্য বানিয়ে কেনেকি পালিয়ে গেছে। অদৃশ্য না হলেও অন্ধকারের সহায়তা তো ও অবশ্যই পেয়েছিল। কোথায় গেছে কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না। সবাই ধারণা করছিল সে আবান্দাদের সাথে ভিড়ে গেছে, যদিও ওদের ইতিহাসে এমন কিছু কখনো ঘটতে শোনা যায়নি। আবার যে দেশে তার সাথে আমার দেখা হয়েছিল সে দেশেও ফিরে গিয়ে থাকতে পারে। আরেকটা সম্ভাবনাও ছিল, সেটা হলো সত্যি সত্যি হয়তো ইনগোয়ের অভিশাপে সে মারা গেছে। তবে দাবান্দারা এ ধারণাটা মানতে নারাজ, কারণ কেনেকি নিজেও ছিল জাদুকর। এ ধরনের অভিশাপকে কিভাবে ফিরিয়ে দিতে হয় বা অন্তত দেরি করিয়ে দিতে হয় তা নাকি ওর জানা ছিল। অন্যান্য ব্যাপারেও আমার খোঁজ খবর করা ছিল বৃথা। কিছুই জানতে পারিনি। জানতে চেয়েছিলাম যে যুদ্ধ কবে লাগতে পারে। জবাবে বলেছিল সে ব্যাপারে ওরা কিছুই জানে না। কিন্তু যেহেতু ছায়া বলেছে যে যুদ্ধ লাগবে, তাই সেটা নির্ধারিত সময়ে অবশ্যই লাগবে। কিন্তু সেই সময়টা কবে তা ওদের জানা নেই। দাভান্দারা এমনকি ছায়া নামের এই মহিলাটি সম্বন্ধেও স্পষ্ট করে কিছু বলেনি। কেন সে এখানকার অন্যান্য মহিলাদের চেয়ে অনেক বেশি সুন্দর বা কোথা থেকে এসেছিল তা জিজ্ঞেস করলে দাবান্দারা শুধু অজ্ঞতা প্রকাশ করে। শুধু এতটুকু বলে যে অনেক কাল ধরে তারা জানে লেকের এই অধিবাসী শুরু থেকেই ছিল এমন। তার অপরূপ সৌন্দর্য পারিবারিক পরম্পরা অনুসারে প্রাপ্তি, স্বর্গীয় এক উপহার। এবং ছায়া নামের এই মহিলাটি লেকের ভেতরের দ্বীপেই বাস করে। সেখানে অপরিচিত ও অনেক আগেই সবাই ভুলে গেছে এমন এক জাতি একটা বিল্ডিং বানিয়ে রেখে গিয়েছিল। সেটাই তার আবাসস্থল। সেখানে কিছু কুমারী তরুণীও থাকতো, তারাই ছিল ছায়ার সঙ্গী। তবে সেই বিল্ডিং বা ছায়ার জীবনযাপন পদ্ধতি সম্বন্ধে কেউ কিছু বলতে পারেনি, কারণ দাবান্দাদের কেউ কখনো ওখানে যায়নি। বিয়ের পর শুধুমাত্র তার স্বামী ওখানে পা রাখতে পারে। অন্য সবার জন্য লেকের ধারে কাছে যাওয়াও নিষিদ্ধ। যেহেতু আমার প্রশ্নের সদুত্তর পাচ্ছিলাম না এবং ঘুরিয়ে ফিরিয়ে একই কুইনাইন বারবার খাওয়ানো হচ্ছিল, তাই প্রশ্ন করা বাদ দিই। কারণ ওরা একেবারে ধনুক ভাঙা পণ্য করে বসেছিল যে আমার কারণ ওরা একেবারে ধনুক ভাঙা পণ করে বসেছিল যে আমার কাছে কিছুই স্বীকার করবে না। কাজেই আবার নির্ভর করা শুরু করলাম নিজের পর্যবেক্ষণ ও হ্যান্সের ভেতরের খবর ভেতরের খবর বের করার ক্ষমতার উপর। স্কোয়াড সাথে নিয়ে এলাকা ঘুরে ফিরে দেখার অনুমতি মিলেছিল। বের হয়েছিলামও, কিন্তু ফলাফল লবডঙ্গা। উল্লেখ করার মতো কিছুই চোখে পড়েনি। মোটামুটি যা দেখেছিলাম সংক্ষেপে তা হলো গ্রামের সেখানে ছিল কয়েকটা করে বাড়ি। সেগুলোর চারপাশেই ছিল বাগান। অদূরে চারণভূমিতে চড়ে বেড়াতে দেখেছি স্থানীয় জাতের ছোট ছোট গরু।
সাথে দুই একটা ছাগলও ছিল, তবে ভেড়া দেখিনি। অবশ্যই এমন গরম একটা জায়গায় ওগুলোর থাকার কথাও না। এবং অবশিষ্ট বিশাল উর্বর এলাকা উন্মুক্ত রাখা হয়েছিল বিভিন্ন জাতের বন্য প্রাণীর জন্য। সে জায়গায় ফসল ফলালে ওখানে যত লোক ছিল তার 10 গুণ লোকের অন্ন সংস্থান করা সম্ভব ছিল। এবং ওখানে মানবকুলের জন্য ক্ষতিকারক বা প্রাণ সংহারী কোনো জানোয়ার ছিল না। এটা অবশ্য আগেই বলেছি। বন্য প্রাণীগুলো পোষ মানানো জানোয়ারের মতো আচরণ করত। যে কেউ ইচ্ছা করলে ওগুলোর ভেতর দিয়ে ঘুরে ফিরে আসতে পারত, ওগুলো ফিরেও তাকাতো না। আমি কুম্পানাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রাণীগুলোর এমন নির্ভীক আচরণের রহস্যটা কী। উত্তরে সে বলেছিল যে এরা জাদুর শিকলে আবদ্ধ। তাছাড়া কখনোই খাবারের প্রয়োজন মেটানোর জন্য এগুলো শিকার করা হয়নি, ফলে এরা স্বাভাবিক ভয় পেতে ভুলে গেছে। কিন্তু কেন শিকার করা হয়নি জিজ্ঞেস করতে সে বলে যে ওগুলো ছিল তাদের জন্য টাবু, অর্থাৎ ওদের ধর্মমতে এসব প্রাণী শিকার নিষিদ্ধ। ঠিক এই কথাই ব্রাদার অ্যাম্বরোস তার চিঠিতে লিখেছিলেন। তারপরে আবিষ্কার করি দামানদারা বিশ্বাস করে, তারা বা অন্তত তাদের কিছু লোক মারা যাওয়ার পর তাদের আত্মা কোনো না কোনো প্রাণীর দেহে প্রবেশ করে, এবং কখনো কখনো সেটা হয় প্রাণীটা জন্মেরও আগে। সেজন্যই কেউ ওদেরকে স্বীকার করতে চায় না। কেই বা নিজের দাদা দাদি বা ভবিষ্যৎ সন্তানের দিকে বর্ষা তাক করতে চাইবে। কয়েকদিন আগে হাতি নিয়ে ঘটে যাওয়া ঘটনার কথা অবতারণা করি। মনে হয়েছিল হাতিগুলোর উপর কেনেকির কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল, অন্তত কেনেকি আমাকে তাই বলেছিল। কোম্পানার কাছে জানতে চাইলাম সেটা কিভাবে সম্ভব। উত্তরে কোম্পানা বলে ওই জানোয়ারগুলো বা তাদের পূর্বসূরীরা কোনো এক সময় মন লেখে বাস করত, কিন্তু ওরা দাবান্দাদের খুব বেশি বিরক্ত করা শুরু করলে ওগুলোকে বের করে দেয়া হয়, অথবা চলে যেতে অনুরোধ করা হয়। সেই হিসেবে কেনেকি ছিল ওদের চেনা, তাই হাতিগুলো কেনেকির কথা শোনে। এই ছিল কোম্পানার ব্যাখ্যা। তবে আমার নিজের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই জানোয়ারগুলো এমন পোষ মানা জানোয়ারের মতো আচরণ করছে কারণ মানুষের দ্বারা এরা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে এরা মানুষকে মোটেও ভয় পায় না। এখানে গল্পটার অবতারণা করলাম এই তারকা পূজারীদের কুসংস্কারের নমুনা দেওয়ার জন্য। আফ্রিকার বিভিন্ন উপজাতির কাছে বিভিন্ন জানোয়ার টাবু, কিন্তু এখন পর্যন্ত এমন আর কোনো জাতি বা উপজাতির দেখা পাইনি যাদের কাছে সমস্ত বন্যজন্তুই টাবু বা পবিত্র। তবে এর আরও একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে এদের যতটা খাবারের সরবরাহ আছে আর কোনো জাতির মধ্যে এতটা দেখিনি, ফলে শিকার করার প্রয়োজনে ওদের পড়তো না। পর্যাপ্ত পরিমাণ শস্য, দুধ ও মাংসের চাহিদা মেটানোর জন্য প্রচুর গবাদি পশু ওদের ছিল। শিকারের ঝুঁকি নেওয়ার প্রয়োজন ওদের ছিল না, ফলে সময় গড়ানোর সাথে সাথে বন্য প্রাণীগুলো একই সাথে পোষ মানানো ও ওদের ভাষায় পবিত্র হয়ে ওঠে। এলাকাটা মোটামুটি দেখা হলেও আমার তীব্র কৌতূহল ছিল মনলেক ও তৎসংলগ্ন জঙ্গলটাকে কাছ থেকে দেখার। কিন্তু যতবারই ও কথা বলেছি কোনো না কোনোভাবে কোম্পানা কথা ঘুরিয়ে নিয়েছে। তবে শেষ পর্যন্ত একদিন সে বলে যে আমার যদি এত ইচ্ছা থাকে তাহলে পূর্ণ চন্দ্রলোকিত রাতে সে আমাকে ওখানে নিয়ে যেতে পারে, তবে কোনো পুরুষের জন্যই দিনের আলোয় লেকের ধারের কাছে যাওয়ারও অনুমতি নেই। প্রস্তাব শুনে লাফিয়ে উঠে রাজি হই আমি। সে রাতেই পূর্ণিমার চাঁদ ওঠে, কাজেই সে রাতেই রওনা হই আমরা তিনজন, কোম্পানা, আমি আর হ্যান্স। যদিও কোম্পানা প্রথমে হ্যান্সকে নিতে চাইছিল না, কিন্তু ওকে ছাড়া আমি এক কদমও বাড়াবো না বলার পর সে নিমরাজি হয়। তখন হ্যান্স তার বিশ্রী আরবিতে যোগ করে, তার নিয়ম হচ্ছে কেউ যদি ওকে ওর মালিক থেকে আলাদা করতে চায় তাকে সে গুলি করে মারে। কাজেই রাজি না হওয়ার প্রশ্নই এলো না। রওনা হওয়ার 5 মিনিটের মধ্যেই আমরা নিজেদের আবিষ্কার করি নিষিদ্ধ অন্ধকারের ভেতর। জঙ্গলটার ভেতর মনে হয় ভর দুপুরেও ঘোর সন্ধ্যার মতো অন্ধকার হয়ে থাকতো।
আর তখন তো ছিল রাত। যদিও পূর্ণিমা ছিল, কিন্তু চাঁদের আলো গাছের ঘন পাতা ভেদ করে মাটির ধারে কাছেও আসতে পারছিল না। মনে হচ্ছিল কয়লা খনির ভেতর দিয়ে হাঁটছি। ওই কালিগোলা অন্ধকারে হাঁটতে পারছিলাম কারণ আমাদের হাতে একটা লতার প্রান্ত ধরা ছিল। লতার অপর প্রান্তটা ছিল কোম্পানার হাতে। ওটা না থাকলে নির্ঘাত আছাড় খেয়ে হাড়গোড় ভেঙে বসতাম বা পথ হারিয়ে কোথায় যেতাম খোদা মালুম। প্রশ্ন উঠতে পারে যে এমন অন্ধকারের মাঝে কোম্পানা কেমন করে দেখতে পাচ্ছিল। উত্তরটা হচ্ছে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু সত্য হচ্ছে সে কোনো একভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তার গতিও ছিল বেশ দ্রুত। কিন্তু কিভাবে আমি মোটেও আন্দাজ করতে পারছি না। গাছের ঝুলে থাকা ডাল, ঝুড়ি, বেরিয়ে থাকা শিকড় ইত্যাদি পার হয়ে আমরা এগোচ্ছিলাম। এখানে ওখানে হঠাৎ এক আধবার আলোর দেখা পাচ্ছিলাম, তবে সেটা ছিল যেখানে কোনো জায়গায় গাছ ছিল না, কেবল মাত্র সেখানে। এখানেই মাটি একটুখানি আলোর মুখ দেখছে। হঠাৎ করেই ওখানেই মাটি একটুখানি আলোর মুখ দেখছে। হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে লেকটার বালুময় তীরে পৌঁছে যায়। জঙ্গলটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন শেষও হয়েছিল হঠাৎ করেই। লেকের পাড়ের দিকে তাকিয়ে বুঝতে পারি বৃষ্টির সময় এর বেশিরভাগ এলাকায় পানির নিচে তলিয়ে যায়। গাছপালার বেষ্টনীতে ঘেরা লেকের নিথর নিস্তব্ধ পানিটাকে মনে হচ্ছিল যেন একটা চকচকে কাগজের পাতা। নীরবতা আর একাকিত্বের মূর্ত প্রতীক ছিল জায়গাটা, অথচ কি ভীষণ সুন্দর। বয়ে যাওয়া মৃদু বাতাসে দোল খাওয়া পাতার মর্মর ধ্বনি আর হঠাৎ দু একটা ব্যাঙের ডাক ছাড়া গোটা জায়গাটা ছিল একেবারেই নীরব। এতই নীরব যে নীরবতা আমার চাউ পীড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ওখানে কোনো বন্যপ্রাণী দেখিনি, এমনকি একটা মাছও দেখলাম না পানিতে একবার মাথা জাগাতে। ভালোই বুঝতে পারছিলাম এমন একটা জায়গাকে এদের মতো আধবুনো একটা জাতি কেন পবিত্র বলে মনে করে। বেশ অনেকটা দূরে দ্বীপটা দেখতে পাচ্ছিলাম। মনে হলো জায়গাটা লম্বায় 1 মাইল মতো হবে, তবে চওড়ায় কতটা হবে বুঝতে পারিনি। দ্বীপের উপর জন্মানো পাম গাছের ভেতর দিয়ে ওখানকার ঘরগুলো দেখতে পাচ্ছিলাম। আমার জার্মান দূরবীনটা চোখে তুললাম। সৌভাগ্যবশত ওতে যে লেন্সটা লাগানো ছিল সেটা দিয়ে অন্ধকারেও বেশ ভালো দেখা যায়। দ্বীপের ভেতরের বিশাল বিল্ডিংগুলো দেখতে পেলাম। সেগুলো ছিল নানা রকম ভাস্কর্য দিয়ে ঢাকা। বিল্ডিংগুলো ছিল এলাবাস্টার বা চুনাপাথর দিয়ে বানানো। দু একটায় ছিল মার্বেল বা এই ধরনের কোনো পাথর। ঘরগুলোর সামনে ছিল বিশাল সব তোরণ আর টাওয়ার, যদিও সবগুলোর অবস্থাই ছিল নাজুক, ধ্বংস হওয়ার পথে। তবে এগুলোর মতো গঠনশৈলী আফ্রিকার আর কোথাও দেখিনি, এমনকি জিম্বাবুয়েতেও নয়। ওগুলোর মাঝে একটা ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আমার মনে হয়েছিল মিশরের কোনো মন্দিরের মতো। তবে এর আগে অমন জিনিস বাস্তবে কখনো দেখিনি, ছবিতে দেখেছি কেবল। ওখানে দেখতে পাচ্ছিলাম পাইন গেট, ন্যাভিগেশনের কাজে ব্যবহৃত টাওয়ার, কারুকার্যময় বিশাল সব দেয়াল আর খোলা ময়দানে গাঁথা বড় বড় থামগুলোর শেষেরটা আবার ভাঙা, অথবা হয়তো সেটা কখনো পুরোপুরি বানানোই হয়নি। সত্যি বলতে দৃশ্যটা আমাকে রোমাঞ্চিত করে তোলে। এমন হতে পারে যে প্রাচীন মিশরীয়রা কোনো এককালে এ জায়গাটার গোড়াপত্তন করেছিল, অথবা এ জাতির সূচনা হয়তো এমন কোনো জাতির দ্বারা যারা পরবর্তীতে মিশরে চলে যায় আর সাথে নিয়ে যায় তাদের নির্মাণ শৈলী। চিন্তাটা মাথায় আসতেই শহরে দেখা সেই বেদিটার কথা মনে পড়ল। ওঠার আকৃতি অনেকটা যেন একটা কর্তনকৃত বা অসমাপ্ত পিরামিডেরই মতো। হ্যাঁ, হতেও পারে। কেবলমাত্র এভাবেই এর ব্যাখ্যা দেয়া সম্ভব। ঘুরে কোম্পানাকে এ ব্যাপারে প্রশ্ন করলাম, কিন্তু ও খুব কমই বলতে পারলো
বা ইচ্ছে করেই কম বলল? আগের কথাই সে আবার বলল। বলল যে কখনোই সে সশরীরে ওই দ্বীপে যায়নি। তবে এটা সে ভালোই বুঝতে পারে যে ওই স্থাপনাগুলো আসলেই বিশাল আর অতি প্রাচীন। এতটাই প্রাচীন যে হয়তো কয়েক হাজার বছর আগে ওগুলো বানানো হয়েছে। ওখানে কারা বাস করতো বা কারা অমন সব বিল্ডিং বানিয়েছে তার কোনো রেকর্ড কোথাও নেই। রেকর্ড করার কোনো ঐতিহ্য ওদের ছিল না। যারা ভাস্কর্য দেখে কিছু বুঝতে পারে তারা হয়তো ওখানকার ভাস্কর্যগুলো দেখে কিছু জানলেও জানতে পারত। এখানকার লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু জেনে এসেছে যে বিশাল সব ভাস্কর্য সহ ওই জায়গাটা শুধুমাত্র ইনগোয়ির প্রতিনিধি ছায়া ও তার কুমারী সঙ্গিনীদের বাসস্থান। অন্য সবার জন্য জায়গাটায় প্রবেশ একেবারেই নিষিদ্ধ। প্রশ্ন করলাম, আমি কি ওখানে যেতে পারবো না? কোম্পানির বলি রেখা ভরা মুখটাতে নির্মল একটা হাসি দেখা দিল। বলল, অবশ্যই পারবেন, তবে আপনাকে খুব ভালো সাঁতারু হতে হবে। তবে পৌঁছানো মাত্রই ওখানকার হিংস্র মেয়েগুলো আপনাকে চিরে টুকরো টুকরো করে ফেলবে। তখন যাই মনে হয়ে থাকুক, এখন মনে হয় ওখানে একবার পৌঁছাতে পারলে খারাপ হতো না। কারণ ওখানকার নিঃসঙ্গ মেয়েগুলো হয়তো তাদের বিপরীত লিঙ্গের একজনের দেখা পেলে তাকে সাথে সাথে না মেরে অন্তত পরীক্ষা করার জন্য হলেও বাঁচিয়ে রেখে দিত। হোক না সে আমার মতো কুৎসিত একজন মানুষ। কারণ পেরুর সূর্য কন্যারা যারা নিজেদেরকে সূর্য দেবের স্ত্রী বলে ঘোষণা করত ও শেষ পর্যন্ত কুমারী অবস্থায় মারা যেত, তাদের মতো এরাও তো শেষ পর্যন্ত একদল কুমারী। এখন আফসোস লাগে যে সেদিন কেন আরেকটু সাহস করে ওখানে যাওয়ার চেষ্টা করলাম না। খোদা মালুম সেদিন আমাকে ওপারে যাওয়া থেকে নিস্তর করেছিল কিসে। সেই সুযোগ পরে আর কখনোই পাইনি। এমন না যে ওই কুমারী সন্ন্যাসীদের কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে যেহেতু ওপারে কেউ কখনো যায় না, সেহেতু ওরা তো এপারে অবশ্যই আসে। কেনেকির কথা বা পূর্ববর্তী ছায়ার প্রতি করা তার পাপই এর প্রমাণ। অন্তত সে সময়ের ছায়া তো অবশ্যই এপারে এসেছিল। ওখানকার মেয়েদের সম্বন্ধে কুম্পানা বলেছিল যে সেখানে সবসময় ছায়ার সঙ্গিনী হিসেবে কিছু মেয়ে থাকে। প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, তখন মেইনল্যান্ড থেকে অনেকে সেই অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে ইনগোয়ের দাসী হিসেবে 12 বছর বয়সের বাছাই করা কিছু মেয়েকে দিয়ে দেওয়া হয়। এভাবেই ওখানে তাদের সরবরাহ করা ও তাদের একই সংখ্যা বজায় রাখা হয়। আমি যখন কোম্পানির সাথে কথা বলছিলাম তখন বাজের দৃষ্টি সম্পন্ন হ্যান্স ওপারের দিকে লক্ষ্য রাখছিল। সে ডাসে বলল, দেখুন বাস বাস ওই বড় বাড়িটা থেকে মেয়েরা বের হয়ে আসছে। চোখে দূরবীন তুলে দেখি হ্যান্স ঠিকই বলেছে। প্যারেডের মতো দল বেঁধে সাদা রোগ পরা বেশ কয়েকজন কতগুলো মেয়ে বিশাল একটা গেটের নিচ দিয়ে বেরিয়ে আসছে। তারা সোজা চলে যায় লেকের কিনারায়। নিশ্চয়ই ওরা সেখানে গিয়ে ক্যানোতে চলেছে। যদিও যেদিকে ওরা গিয়েছিল সেই জায়গাটায় ঘন ছায়া পড়ে থাকায় তখন ভালোভাবে বুঝতে পারিনি। তবে কিছুক্ষণ পরেই দেখি 3টা ক্যানোতে করে ওরা এদিকেই এগিয়ে আসছিল। প্রতিটাতেই ছিল 5 থেকে 6 জন মেয়ে। ভাবছিলাম ওখানে কখনো কোনো পুরুষের পা না পড়লে ক্যানোগুলো বানিয়েছে কে। উত্তেজিত হয়ে কোম্পানাকে প্রশ্ন করলাম, যেহেতু আমি ওপারে যেতে পারবো না, তাই ওরা কি আমার সাথে কথা বলতে আসছে? উত্তরে কোম্পানা আবার স্মিথ হাসল এবং নেতিবাচকভাবে নীরবে মাথা ঝাঁকালো। ওরা ধীরে সুস্থে এগিয়ে এলো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে 200 গজ দূরে এসে পানির উপর কেন থামিয়ে দিল। সমবেত স্বরে ঊর্ধ্বমুখী হয়ে গাইতে শুরু করলো প্রার্থনা সঙ্গীতের মতো একটা গান। জিজ্ঞেস করলাম, ওরা কি পূর্ণিমার চাঁদের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করছে বা প্রার্থনা করছে? জবাবে কোম্পানা বলল, হ্যাঁ, আরও বেশি কিছু। দেখতে থাকুন। আসলেই বেশি কিছু। মাঝের নৌকাটা থেকে সাদা কাপড়ে মোড়া একটা পুটুলি বের করে ফেলে দেওয়া হলো লেকের পানিতে। ঝপাস করে পানি ছলকে ডুবে গেল বস্তুটা। এ কি কোনো অথেষ্ট ক্রিয়া নাকি? প্রশ্ন করলাম আমি। কোনো সন্দেহ নেই লর্ড। দেখুন, যেখানে দেহটা পড়েছিল
সেখানে ওরা ফুল ফেলছে। এই ছিল কুম্পানার জবাব। কিন্তু ওর কণ্ঠে ছিল কিছু একটা ছিল যা আমার মনে সন্দেহ জাগিয়ে তোলে যে ওটা আসলেই কি কোনো মৃতদেহ ছিল নাকি জীবিত ছিল। চোখের সামনে যা দেখলাম তা যদি অতষ্টক্রিয়া না হয়ে হত্যা বা বলিদান হয়। এখানে বলে রাখা ভালো, হ্যান্স পরে বলেছিল যে ওই সাদা পুতলিটার ভেতর কিছু একটা নড়ে উঠতে দেখেছিল ও। কিন্তু আমি যেহেতু তেমন কিছু দেখিনি, তাই ধরে নিচ্ছি সেটা ছিল ওর দেখার ভুল বা কল্পনা। তারপরও ঘটনাটা আমাকে কাঁপিয়ে দেয়, এতটাই যে কুম্পানা যখন বলে মেয়েদের মতো আমাদেরও সময় হয়েছে ঘরে ফিরে যাওয়ার, বিনা বাক্য ব্যয়ে কথাটা মেনে নিই। মনে হচ্ছিল জায়গাটা অপবিত্র, আর ততোধিক অপবিত্র ছিল ওই লেক, দ্বীপ আর দ্বীপের উপরের কারুকার্য মণ্ডিত ঘর। ওরা হয়তো ছিল প্রাচীন মিশরীয়দের মতো জ্যান্ত মানব শিশু বলি দিল তাদের এককালের দেবতা নোট বা থ্যারোডের কাছে। ভাবুন একবার, এ জায়গায় ছিল অমন, তাহলে জঙ্গলের কথা আর কি বলবো। সে ছিল আরও ভয়াবহ জায়গা। সেই বর্ণনাতেই এখন যাচ্ছি। আগের বারের মতোই লতার প্রান্ত ধরে কুম্পানার পেছন পেছন অন্ধের মতো এগিয়ে চলেছি। তবে এবার খুব ক্লান্তি লাগছিল। হতে পারে যে ঘটনার কথা বললাম তার কারণে আমার চাউ দুর্বল হয়ে গিয়েছিল।